আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সাক্ষাৎকার নিয়ে ডয়েচে ভেলের সঙ্গে তিনি সাক্ষাৎকারে যেই কথাগুলো বলেছেন, অনেক কথা বলেছেন এবং এটি গতকালকে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ধারাবাহিকভাবে সাক্ষাৎকার প্রথম পর্বেই তিনি যেই তথ্যগুলো বলেছেন, তার সাক্ষাৎকারের ধরন ধারণ দেখে মনে হচ্ছে মূলত এই সাক্ষাৎকারটি এক ধরনের তৈরি করা বা তিনি তার মধ্যে এই সাক্ষাৎকারটি দেওয়ার একটা আগ্রহ আগে থেকেই হয়তো তিনি পুষে রেখেছিলেন কিংবা ছিল। এবং আমরা সবাই জানি যে ডয়েচে ভেলেতে বাঙালি যারা আছে, বাংলাদেশের যারা আছেন, গণমাধ্যমের যারা আছেন, তাদের অনেকেই মতিউর রহমানের সঙ্গে ভালো একটা সম্পর্ক, আমাদের অনেকের সঙ্গেই বেশ ভালো সম্পর্ক, এবং সেটি নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু সাক্ষাৎকারের যে বিষয়বস্তু আপনারা যারা শুনছেন একটু খেয়াল করে দেখবেন, তিনি ঘুরে ফিরে দ্বিতীয় বা তৃতীয় প্রশ্নটার মুখেই যিনি সাক্ষাৎকারটি নিচ্ছিলেন তিনি যে প্রশ্নটি করেছেন সেটি কিছুটা চাপা দিয়ে বা কৌশলে এড়িয়ে গিয়ে তিনি কোন বিষয়টিকে সামনে নিয়ে এসছেন, এবং সেই বিষয়টি নিয়েই মূলত আমি কথাটা বলবো। আমি বারবার শুনছিলাম মতি ভাইয়ের মানে মতিউর রহমানের সাক্ষাৎকার, কারণ মতি ভাইয়ের সঙ্গে আজ শুধুমাত্র 10 বছর প্রথম আলোতে কাজ করেছি, চাকরি করেছি, সেই জায়গাটি ছাড়াও নানাভাবে একটা ইমোশনও জড়িত হয়ে গেছে। তো তিনি কি বলেন, কখন কি বলেন, তার কখন কি আচার আচরণ, সবকিছুই একটু আগ্রহ তৈরি হয় দেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য। মতি ভাই যে সাক্ষাৎকারে যে তথ্যগুলো দিয়েছেন, আমার সার্বিক পর্যবেক্ষণ অনুযায়ী এক কথায় যদি বলতে চাই, যেটি আমি শিরোনাম করেছি, ভয়ঙ্কর রকমের এক স্বীকারোক্তি দিয়ে বসলেন মতিউর রহমান। তিনি শুধু ভয়ঙ্কর বললেই ভুল হবে, কতটা প্রতিহিংসা পরায়ণ এবং হিংস্র তার পরিচয় তিনি দিলেন, হয়তো তিনি নিজেও সেটি বুঝতে পারছেন কিনা আমি জানি না। তিনি যে তথ্যটি জানালেন কিংবা ফাঁস করলেন যে 24 জুলাই আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটটি বলতে গিয়ে তিনি জানালেন যে 2018 থেকে যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে বিরোধটা এমন পর্যায়ে চলে গেছে যে পত্রিকাটির মালিকানা কিংবা মতিউর রহমানকে সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার মতো একটি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। আপনারা যদি কেউ আমার এর আগে গণমাধ্যম নিয়ে বিভিন্ন চ্যানেলে বা যেখানে কথা বলার সুযোগ হয়েছে, যদি কেউ মনে করে থাকেন, শুনেছেন কিনা জানি না, সেইখানে কিন্তু এই কথাগুলো আমি এর আগেও বলেছি যে 5ই আগস্টের ঠিক পূর্বক্ষণে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, এটি সত্যি যে আর কিছুদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান তিনি প্রথম আলোতে থাকতেন কিনা এটি বড় একটি সন্দেহের তৈরি হয়েছিল এবং প্রক্রিয়া শুরু হয়েছিল। অন্যদিকে মালিকানাও পরিবর্তন হয়ে যাওয়ার প্রক্রিয়া বা একদম সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। এসালম গ্রুপ প্রথম আলো কিনে নিচ্ছে, এটি ডিলও হয়ে গিয়েছিল। এটি কিন্তু আমরা গণমাধ্যমের যারা আমরা সবাই এটি জানি, এটি নিয়ে নতুন কোনো বিষয় না। কিন্তু এই কথা মতিউর রহমান বা আমাদের মতি ভাই সেটি ঠিকই বলেছেন, কিন্তু এর আড়ালে আমি যে বললাম ভয়ঙ্কর রকমের তার স্বীকারোক্তি। দেখুন, মতি ভাইয়ের মতো একজন
এত বড় মাপের গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক, তার আগে আদর্শিক মানে মুক্তিযুদ্ধের পক্ষের সমাজতান্ত্রিক আদর্শের একজন ব্যক্তি, যিনি বিভিন্ন পর্যায় থেকে ধাপে ধাপে মতিউর রহমান হয়ে উঠেছেন দেশের সবচেয়ে প্রভাবশালী এবং প্রধান দৈনিকের সম্পাদক হয়েছেন। নীতি নির্ধারণী পর্যায়ে তার একটা ভূমিকা থাকবে, এটিও ঠিক, কিন্তু সেটি যদি তার আদর্শকে তিনি চাপা দিয়ে নীতি, নৈতিকতা, সাংবাদিকতা সবকিছু যা যত বছর ধরে তিনি আমাদেরকে শুনিয়েছেন, শিখিয়েছেন, জাতিকে সবক দিয়েছেন, সেইগুলো যদি তিনি সব পায়ের নিচে বা পদদলিত করে ব্যক্তি স্বার্থে, আমি আবার বলছি, একেবারেই তার স্বীকারোক্তি, তার কথা, তার সাক্ষাৎকারের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে যে মতিউর রহমান শুধুমাত্র ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত আক্রোশে, ব্যক্তিগত সুবিধা লাভের আশায় অর্থাৎ প্রথম আলোর সম্পাদক থাকতে পারবেন না, এই আক্রোশ থেকেই তিনি 2024-এর 5ই আগস্ট একটি সরকারকে উৎখাত করার সক্রিয় ষড়যন্ত্রে অংশ নিয়েছেন এবং প্রথম আলো পত্রিকাটিকে ব্যবহার করেছেন। এই যে প্রথম আলোকে 2024-এর 5ই আগস্টের একটি সরকার উৎখাতের বিরুদ্ধে ব্যবহার করেছেন, এটি আমার কথা না, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নিজের স্বীকারোক্তি। তিনি একবার না একাধিকবার এই কথাটি বলেছেন। আপনারা শুনে দেখুন, যারা এখনো সাক্ষাৎকারটি দেখেননি আপনারা শুনে দেখুন। তার মানে দাঁড়াচ্ছে কি, একেবারেই নিজের জেদ থেকে, নিজের ব্যক্তি স্বার্থ খর্ব হওয়া বা ক্ষুণ্ণ হওয়ার আক্রোশ থেকে, প্রতিহিংসা থেকে তিনি শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য জামাত, বিএনপি, এনসিপি, মৌলবাদী, জঙ্গি সবাইকে যে সংগঠিত করার ক্ষেত্রে তিনি নেতৃত্বের জায়গায় ভূমিকা রেখেছেন, তার প্রথম আলো ব্যবহার করে সেটি তিনি পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন, আর কোন গণমাধ্যম এইভাবে এই সরকার বিদায়ের জন্য, শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য ভূমিকা পালন করেনি। এটি কত বড় ভয়ঙ্কর একটি উক্তি তিনি করেছেন, আপনারা শুনে দেখুন। ঠান্ডা মাথায় হেসে হেসে তিনি কথাগুলো বলছিলেন। আমি এর আগেও বহুবার বলেছি যে ডক্টর ইউনূস প্রকাশ্যে সামনে এসে শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন, তার ডানে বামে পিছনে সামনে মার্কিন ডিপ স্টেটের যেই অ্যাক্টররা বাংলাদেশে সবচেয়ে সক্রিয় ছিল বহু আগে থেকে, আমেরিকান যারা, যেই ওই যে আপনাদের লুর কথা মনে আছে, বা যারাই এসছে তাদের সঙ্গে ছোট কোর গ্রুপ যারা বসছে, তাদের মধ্যে মাহফুজানা, মতিউর রহমান সবসময় থাকতেন, বদিউল আলম মজুমদার থাকতেন, দেবপ্রিয় ভট্টাচার্য থাকতেন, শহীদুল আলম থাকতেন, এবং বেলার রেজওয়ানা হাসান থাকতেন, টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামানরা থাকতেন, এরকম তারা, মতিউর রহমান চৌধুরী থাকতেন তারা। কিন্তু তাদের মধ্যে আবার এই নেতৃত্ব মূল জায়গাটি কিন্তু মতিউর রহমান যে তিনি তাদেরকে সবাইকে সমন্বয় করতেন, কোঅর্ডিনেশনটা করতেন, ডক্টর ইউনূসের আজকে বলা যায় এই সাক্ষাৎকারের একটা অংশে তিনি প্রথম আলোতে হামলার জন্য তিনি ইনডাইরেক্টলি কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি ডক্টর ইউনূসের বিরুদ্ধেও তিনি ছোট্ট করে এক লাইন বলেছেন যে ডক্টর ইউনূস মানে প্রধান যদি চাইতেন তাইলেও এটা বন্ধ করা যেত, কিন্তু সেটি করেন নাই। তার মানে ইউনূসকেও তিনি ব্যবহার করেছেন। তার কথাই কিন্তু পরিষ্কার। যারা আমার কথায় বিরক্ত হচ্ছেন কিংবা আমার কথাকে যারা একেবারেই মানে তুচ্ছতাচ্ছিল্য করতেই পারেন, কিন্তু আপনারা প্রয়োজনে আমার কথাগুলো এবং আমার মতো একজন ক্ষুদ্র মানুষের কথাগুলো এবং মতিউর রহমানের ইন্টারভিউটা আপনারা শুনে মিলিয়ে দেখেন।
আমি আবার বারবার একটি কথাই ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে কতটা হিংস্র হলে একজন মানুষ তার রাজনৈতিক আদর্শ, মতাদর্শ, তার ব্যক্তি সততার যে কথা তিনি বলেন, নীতি নৈতিকতার কথা যে তিনি বলেন, আমাদেরকে যেগুলো শিখিয়েছেন, তা প্রথম আলোতে কাজ করা শত শত সংবাদকর্মীকে তিনি যেই কথা বলেছেন, সেইগুলোকে সব ধুলোয় মাটিতে মিশিয়ে দিয়ে তিনি শুধুমাত্র সম্পাদক পদে থাকার জন্য, প্রথম আলোর সম্পাদক হয়ে তিনি টিকে থাকার জন্য একটি সরকারকে, সেটি শেখ হাসিনা হোক, সেটি খালেদা জিয়া হোক, কিংবা যেই সরকার কি হোক, আমি বলছি একটি সরকার উৎখাতে ভূমিকা রেখেছেন, সক্রিয় ছিলেন এবং এক ধরনের নেতৃত্ব দিয়েছিলেন একটি গণমাধ্যম প্রতিষ্ঠানকে ব্যবহার করার মধ্য দিয়ে। এর চেয়ে ন্যাক্কারজনক, নিন্দাজনক আর কিছু হতে পারে না কোনো গণমাধ্যমের জন্য, সাংবাদিকদের জন্য, এমনকি একটি রাষ্ট্রের জন্য। আজকে আমি তার ইন্টারভিউ শোনা দেখার পরে বারবার যখন সিদ্ধান্ত নিলাম যে আমি এইটি নিয়ে একটু কথা বলবো, সেই সঙ্গে আমার এই আপনাদের সামনে কথা বলতে বলতে আমি যতক্ষণ প্রথম আলোতে ছিলাম, যতদিন ছিলাম, সেইখানে তার এমন কিছু ভূমিকা, এমন কিছু কথা এবং এমন কিছু কার্যক্রম আছে যেটি আমি আজকে থেকে সিদ্ধান্ত নিলাম যে সামনে যে কোনো পর্যায়ে সেই জিনিসগুলো প্রকাশ করার নৈতিক দায়িত্ব, নৈতিক দায় আমার উপরে বর্তেছে। শুধু আমি একা না, প্রথম আলোতে যারা আগে ছিলেন তাদের অনেকেরই হয়তো এখন অনেক কিছু মনে পড়বে। 1/11 সময় কিংবা 1/11 সময়, তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাদেরকে এই মতিউর রহমান কিভাবে ব্যবহার করেছেন, রাষ্ট্রের জায়গায় কিংবা সরকারের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে, ডিজিএফআই এর সঙ্গে তার কি ভূমিকা ছিল, আমাদেরকে কিভাবে সম্পৃক্ত করা হয়েছিল, এইসব নিয়ে আমি কথা বলবো। আপনারা হয়তো শুনবেন আরো আমি তৈরি হওয়ার পরে কয়েকদিনের মধ্যেই। কিন্তু এই যে যারা আমাদেরকে অনেককে মনে করে থাকেন যে আমরা কথা বলি, আমরা কেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলি, কেন প্রথম আলোর বিরুদ্ধে কথা বলি, কেন মাহফুজা আনামের বিরুদ্ধে কথা বলি, সেটি কিন্তু এখন প্রমাণ হয়ে গেছে। এই যে জঙ্গিদেরকে সঙ্গে নিয়ে যেই জঙ্গিদের বিরুদ্ধে প্রথম আলো এক সময় তুখোর একটা আন্দোলনের মতো মোটিভেশন, সামাজিক আন্দোলন তৈরি করেছিল, সেই প্রথম আলোর সম্পাদক, সেই মতিউর রহমান শেখ হাসিনা বা একটি সরকারকে উৎখাতের জন্য তিনি সম্পাদক পদে টিকে থাকার জন্য, বসে থাকার জন্য, তার চাকরি, তার মালিকানা রক্ষার জন্য জেদ করে তিনি জঙ্গিদের সঙ্গে মিলে একটি সরকারকে উৎখাত করেছে তার স্বীকারোক্তি অনুযায়ী। সেই জঙ্গিরাই যখন তার পত্রিকায় হামলা করে, এটি বুঝাই যাচ্ছে যে এটি আসলে একটা পরিকল্পিতই একটি অংশ ছিল। ফলে এটি নিয়ে তার আর নৈতিক কোনো মায়া কান্নার কোনো জায়গা থাকে না। আশা করি আমার কথাগুলো যারা শুনলেন বা শুনছেন, তার ইন্টারভিউটি ডয়েচে ওয়েলের সঙ্গে মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক যে ইন্টারভিউ দিয়েছে, আপনারা শুনে একটু মিলে দেখুন। হয়তো আমার চেয়েও, আমি যেই টোনে কথা বললাম, আমি যেইভাবে কথা বললাম, এর চেয়েও অনেক কঠিন, অনেক ভালো কোনো বিশ্লেষণ, ব্যাখ্যা কিংবা অভিমত আপনারাও আপনাদের নিজেদের জায়গা থেকে তৈরি করতে পারবেন। বাংলাদেশে আগে যত সিএসপি সচিব টচিব ছিল, এরা সবাই গুলশানে বসবাস করে। জমি কোথায় পাইলো, কিভাবে বাড়ি পাইলো? সরকারি চাকরি করে তো যে বেতন পেতো, এটা দিয়ে তো সে ওই যে কামরাঙ্গি চরে গিয়েও বাড়ি করতে পারতো। পুলিশের দুর্নীতি বুঝতে পারেন, দারোগারা হলো যে থেকে আইজিপি থেকে ধনী হয়। কাস্টমস, ইনকাম ট্যাক্স ইনহেরেন্টলি দুর্নীতিবাজ। একেবারে বসে বসে 2-4টা মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদা, যারা শেয়ার মার্কেট ধ্বংস করে, যারা এটা ধ্বংস করে, যারা ব্যাংক লুট করে, 2টাকে ফাঁসি দেন না, 2টাকে ফাঁসি দেন। ওই যাবজ্জীবন দিলে হবে না, ওদের তো হাজার হাজার কোটি টাকা আছে, যে কোনো সময় বের হয়ে চলে আসবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান জানিয়েছেন ইউনূসের ডাকাততন্ত্রের ডাকাতগুলোকে তাদের দুর্নীতির জন্য বিচার করতে। আমরা আশা করি না প্রধানমন্ত্রী তারেক রহমান এই ডাকে সাড়া দিবেন, কিন্তু আমি তবু এই
আহ্বানটাকে সাধুবাদ জানাই। এই লেকচারে আমি দেখব যে বাংলাদেশে কেন দুর্নীতি হয় এবং কি করলে দুর্নীতিটাকে অনেক সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব। দেখুন, এটা তো বলার আর অপেক্ষা রাখে না যে বাংলাদেশে যে কোনো একটা সরকার যদি আন্তরিকভাবে দুর্নীতির বিচার করে এবং দুর্নীতি রোধের চেষ্টা করে, সেই সরকারই বাংলাদেশে জনপ্রিয়তা পাবে। এবং এত বেশি জনপ্রিয়তা পাবে এটা কিন্তু সরকারগুলি কল্পনাও করে না এবং কল্পনা করার চেষ্টাও করে না। এবং কেন করে না সেটা কিন্তু বুঝতে আমাদের বেশি কষ্ট হয় না। করে না এই জন্য যে এখানে যারা বিচার করবে, যাদের সদ থাকলে বিচার করা সম্ভব, তারাই দুর্নীতিবাজ। সহজ কথা। এই জায়গা থেকে বাংলাদেশ বের হয়ে আসবে খুব দ্রুত, এই সম্ভাবনা কিন্তু নাই। বাংলাদেশে দুর্নীতি হয় একেবারে বড় একটা কারণ বাংলাদেশে দুর্নীতি হওয়ার জন্য, সেটা হলো বাংলাদেশ জাতিগতভাবে দুই ভাগে বিভক্ত। একটা দেশে যেই ধরনের জাতির মধ্যে যেই ধরনের ইউনিটি থাকা দরকার, যে ইউনিটি থাকলে বিলঙ্গিংনেসটা সবার কাছে গ্রো করে, যে ঐক্য থাকলে সবাই মনে করতে পারে যে এই দেশটা আমার, সেই ইউনিটিটাও তো আমরা তৈরি করতে পারিনি। আমাদের মুক্তিযুদ্ধে আমরা বিজয় লাভ করেছি, কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধ বিরোধী তাদেরকে রাষ্ট্র থেকে তাড়াতে পারিনি। পাশাপাশি তারা রাষ্ট্রে কিন্তু আমাদের সাথেই বেড়ে উঠেছে। এবং আমরা যদি দেখি যে আমাদের রাষ্ট্র যারা শাসন করেছে, সেই বঙ্গবন্ধু থেকে শুরু করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারা মানুষের শরীরটাকে শাসন করেছে, জনগণের। আর মন শাসন করেছে কিন্তু স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, ধর্মীয় এবং তাদেরই সম্পূরক শক্তি, যেমন পাকিস্তানপন্থী সেকুলার নাস্তিকেরা। অর্থাৎ বাংলাদেশে সত্যিকারের মুক্তিযুদ্ধপন্থী কোনো বুদ্ধিজীবী শ্রেণী বাংলাদেশের মানুষের মন শাসন করতে পারেনি। যেমন একটা উদাহরণ দিয়ে যদি বলা যায়, আমরা যদি ধরেন বাংলাদেশে যেই ব্যক্তির বই সবচেয়ে বেশি পঠিত হয়েছে সাহিত্যে, অসাহিত্যে সব জায়গায়, তিনি ছিলেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ ব্যক্তিগতভাবে হয়তো তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করতেন, বা এটা তো এই মুক্তিযুদ্ধের চেতনায় জেনুইনলি বিশ্বাস করলেও তো আসলে একটা মানুষের সেই ধরনের পরিবর্তন হয়। কিন্তু হুমায়ুন আহমেদ সাহিত্য রচনা করেছেন মিক্সড ক্লাসের জন্য। সেখানে যেইভাবে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী মানুষগুলোকে ফুটিয়ে তুললে মুক্তিযুদ্ধ বিরোধীরা সাহিত্যটাকে পছন্দ করবে, তিনি সেভাবে কিন্তু তাদের ফুটিয়ে তুলেছেন। এভাবে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম চাল আছে যেগুলো আসলে বোঝা মুশকিল। আর হুমায়ুন আহমেদ যেহেতু এখন জীবিত নাই, তাকে নিয়ে, আর তিনি যেহেতু একজন সফল সাহিত্যিক, বেশি নেতিবাচক কথা বলতে চাই না, কিন্তু উদাহরণ হিসাবে এটা খুবই একটা উপযুক্ত উদাহরণ। যেই ব্যক্তি চাইলে মানুষের মনোজগতে, অর্থাৎ ওই কিশোর কিশোরীদের মনোজগতে একটা চেঞ্জ আনতে পারতেন, তিনি কিন্তু একটা বিশাল ভেজালের লোক ছিলেন। অর্থাৎ আমাদের আসলে মন শাসন করার মতো মুক্তিযুদ্ধের তরফ থেকে আমরা কোনো বুদ্ধিজীবী তৈরি করতে পারিনি। আমাদের মন শাসন করেছে আহমদ সোফা, সলিমুল্লাহ, তারপরে এই ফরহাদ মজার এবং ওয়াজ মাহফিল তো আছেই। ফলে সমাজের যে বিভক্তি সেটা রয়ে গেছে এবং 2024 এসে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেলেছে। যেই সমাজে এই ধরনের বিভক্তি থাকে, সেই সমাজ থেকে দুর্নীতি দূর করা যায় না, কারণ যে ক্ষমতায় যায় সে তাড়াতাড়ি কিন্তু তার পকেট ভর্তি করতে চায় যে দুর্দিনে কাজে লাগানোর জন্য। এটা আমরা মোটামুটি সব সময় দেখেছি। দ্বিতীয় যে কারণটা আপনার দুর্নীতির জন্য কাজ করে, সেটা হলো আমাদের ইসলাম ধর্মের যে এই বিশ্বাসটা আছে, এটা আবার অনেকে এখানে এসে বলবেন যে না, এইটা ঠিক না। বিশ্বাস হলো কি, আপনি শুধু মুসলমান হলে, আপনার শুধু ঈমান থাকলে, আপনি যত কবিরা গুনাহ করেন আল্লাহ মাফ করে দিবেন। দুইটা জিনিস, মূলত একটা জিনিস আল্লাহ মাফ করবে না, সেটা হলো শিরক। আর একটা জিনিস মাফ করবে না, সেটাও মাফ করবে আসলে, সেটা হলো কারো হক নষ্ট করলে। আসলে শিরক ছাড়া সবই আল্লাহ মাফ করে দিবেন যদি আপনি তওবা করেন। দুর্নীতি করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, সবই কবিরা গুনাহ। আপনি যত দুর্নীতি করেন না কেন, আপনার দোজকে যেতে হবে না। আপনি যদি যথাসময়ে, অর্থাৎ দুর্নীতিগ্রস্ত লোক তো যথাসময়ে কাজটা করতে পারে। কখন? তারা ধরেন একজন সরকারি কর্মচারী 60 বছর বয়সে সে রিটায়ারমেন্টে গেল, এর মধ্যে সে শত শত কোটি টাকা দুর্নীতি করে বানিয়েছে। এখন সে হজে যাবে, হজে গিয়ে সে আল্লাহর কাছে একেবারে পরিষ্কার মনে মাফ চেয়ে নিল।
আসলো, আরো যে 20-30 বছর সে বাঁচবে, সে কিন্তু এই দুর্নীতির টাকা খাবে। কিন্তু সে যে মাপ চেয়ে ফেলছে, এতে সে মনে করে যে তার মাপ হয়ে গেল, কারণ তো ধর্মে এই বিধান আছে। যদিও এখানে এই প্রশ্নটা আছে যে ওই টাকা থেকে জীবন যাপন করলে আবার পাপটা আসবে কিনা, প্যাঁচ আছে, কিন্তু সে এটা অনুভব করে না, সে মনে করে যে মাপ পেয়ে গেল। ফলে দুর্নীতির সাথে ধর্মের একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে। দুর্নীতিবাজ মসজিদ মাদ্রাসা এগুলো তৈরি করে, এবং বাংলাদেশে যে এত মসজিদ মাদ্রাসা হয়েছে, এটাও কিন্তু দুর্নীতি, কিন্তু এটার কারণ দেখেন, ধর্ম যেখানে মানুষকে পাপ মুক্ত করার কথা, আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে ধর্মটাকে এমন ভাবে ব্যবহার করা হয়, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যবসায়ী, ধর্ম ব্যবসাকে এমন ভাবে আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করেছি যে ধর্মটাও আমাদের দুর্নীতির একটা কারণ। অথচ ধর্মকে ব্যবহার করা যেত যে দুর্নীতির বিরোধী কারণ হিসাবে। বিষয়টা অত্যন্ত জটিল, কিন্তু এতে কোনো সন্দেহ নাই যে ধর্ম এখানে শেল্টার দিচ্ছে। এখন এই জায়গায় আমাদের ওই ধরনের ইসলামিক স্কলার বা কাউকে যদি নিয়োগ করা যেত যে কিভাবে এই জিনিসটা সুরাহা করা যায়, তাহলে একটা ব্যবস্থা হতো। সেটা তো করা হয় নাই। আধিপত্য বিস্তার করছে যারা ওই সহজে মুক্তি দিয়ে দিচ্ছে, অর্থাৎ বলে দিচ্ছে যে আপনি খাস দিলে দোয়া করলে মাপ পেয়ে যাবেন। মুসলমানদের মধ্যে দুর্নীতির কিন্তু এটা কারণ। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, এদের মধ্যে দুর্নীতির কারণ, এরা কিন্তু চরম দুর্নীতিবাজ। কারণ হলো এরা তো এই রাষ্ট্রটাকে, এরা দেখছে যে এই রাষ্ট্রে এদের কোনো স্থায়িত্ব নেই, যে কোনো সময় কিন্তু তাদেরকে এই রাষ্ট্র থেকে বের করে দিতে পারে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিতে পারে, হিন্দু হলে ভারতে পাঠিয়ে দিতে পারে। ফলে তারাও কিন্তু আকণ্ঠ দুর্নীতি করে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আমরা যদি এই রাষ্ট্রটা সকল ধর্মের, সকল পথের, সকল বিশ্বাসের মানুষের জন্য তৈরি করতে পারতাম, ইনহেরেন্টলি আমরা একটা রাষ্ট্র পেতাম যেটাতে আমাদের দেশপ্রেমের জায়গা থাকতো। এখন তো দেশপ্রেমের জায়গাটা নাই। ভারতীয়রা এত দেশপ্রেমিক হয় কি করে? কারণ হলো তাদের রাষ্ট্রটা আছে, সেখানে কিন্তু রাষ্ট্রের মূল চেতনা নিয়ে কোনো দ্বিধাবিভক্তি নাই, সবার একটা বিলঙ্গিংনেস আছে। এবং পাকিস্তানিরা দেখবেন অনেক দেশপ্রেমিক। আমরা পাকিস্তানকে এত বদনাম না বুঝে করি, পাকিস্তানিদের দেশপ্রেমে কিন্তু কোনো ঘাটতি নেই। যে দেশপ্রেমটা বাংলাদেশে গড়া সম্ভব হয়নি, কারণ হলো আমরা মুক্তিযুদ্ধ বিরোধীদের অত্যন্ত ভুল নীতিতে তাদেরকে এই দেশে থাকতে দিয়েছি, এবং তারা এত লোভী যে তারা রাষ্ট্রটা তাদের জন্য চায়। আমরা চেয়েছিলাম রাষ্ট্রটা তাদের হোক, আমাদেরও হোক, তারা চায় রাষ্ট্রটা শুধু তাদের জন্য। এই হলো দুর্নীতির মূল 3টা কারণ বাংলাদেশে। আরো তো কারণ আছে। চতুর্থ কারণ যদি আপনি দেখতে চান, সেটা হলো জনসংখ্যার বিস্ফোরণ। এত মানুষ, এত অভাব, যে যেখানে সুযোগ পাচ্ছে দুর্নীতি করছে। মানুষ যদি বুঝতে পারে যে আমার জীবন এখানে নিরাপদ, তাহলে তার দুর্নীতি কমে আসবে। এর সাথে আরেকটা সহকারী কারণ হলো যে ভবিষ্যতের অনিশ্চয়তা। অসুস্থ হলে কি করবে, কে দেখবে, চিকিৎসা কিভাবে হবে, মোটা দাগে এগুলো হলো আমাদের দুর্নীতির কারণ। এখন প্রতিটা জিনিস এগুলোকে সুরাহা করা তো কঠিন। হ্যাঁ, দেশপ্রেমিক করা, মুক্তিযুদ্ধ বিরোধীদের এই দেশ থেকে বিনাশ করা, আর ধর্মীয় যে ইস্যুটা বললাম সেটাকে সুরাহা করা, কিংবা জনসংখ্যা কমিয়ে আনা, এবং তার সাথে ভবিষ্যতের অনিশ্চয়তা দূর করা, প্রতিটা জিনিস কিন্তু অত্যন্ত কঠিন। সহজে দুর্নীতি সহনীয় আনার একটা উপায় আছে, সেটা হলো সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ করা। এই কথাটা আমাকে কে বলেছিল জানেন? এই কথাটা আমাকে বলেছিলেন বিএনপির প্রাক্তন মন্ত্রী MK আনোয়ার সাহেব, আল্লাহ তাকে ভেস্তবাসী করুক। 2005-6 সালে হবে, আমি তখন রোমে চাকরি করি। তো উনি কৃষিমন্ত্রী ছিলেন। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের মিটিংয়ে উনি 2-3 বার গিয়েছিলেন, আমি থাকতাম ওনার সাথে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার, অনেক দুর্নীতি বন্ধ করা যায় না? কারণ দুর্নীতি নিয়ে আমার সবসময় মনে খসখসানি, আমি তখন অনেক ছোট, কিন্তু আমি সাহস করে জিজ্ঞেস করেছিলাম যে এই যে পাসপোর্ট অফিসে যাওয়ার 1 মাইল আগেই একজন দালাল পেয়ে বসে একটা মানুষকে, নিরীহ মানুষকে, তখন এটা ছিল, এখন কি অবস্থা জানি না। এই পাসপোর্ট অফিস থেকে, আগারগাঁওয়ের পাসপোর্ট অফিস থেকে 1-2 মাইল পর্যন্ত এই জায়গাটা শুধু পাসপোর্টের দালালে ভর্তি। সরকার যদি চায় 5 মিনিটে কি এই দালালগুলোকে বের করে দিতে পারে না, তাড়িয়ে দিতে পারে না? মানলাম বড় বড় দুর্নীতি বন্ধ করা কঠিন। উনি অবশ্য স্বীকার করেছিলেন যে হ্যাঁ, এটা তো সম্ভব, কেন যে হয় না, এই কথাটাও বলেছিলেন। আর এই দুর্নীতি নিয়ে ওনার সাথে অনেক কথা বলেছি 2-3 দিন। তখন তিনি একটা কথা বলেছিলেন একবার শতপ্রণোদিত হয়ে, যে দুর্নীতি বন্ধ করতে হলে সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ, মানে এটাই দুর্নীতি বন্ধ করার নিয়ম হলো যে সর্বোচ্চ পর্যায়ে যদি দুর্নীতি বন্ধ হয়। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ হওয়া বলতে কি বোঝায়?
একেবারে খাঁটি কথা, যে কয়জন মন্ত্রী আছে এরা যদি দুর্নীতিহীন হয়, সেটাই সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ করা। এবং কোনো মন্ত্রণালয়ে যদি মন্ত্রী এবং সচিব দুর্নীতি না করে, সেই মন্ত্রণালয়ের দুর্নীতি হওয়া খুবই কঠিন। হ্যাঁ, 2 আনা 4 আনা এখানে সেখানে 9-6 হবে, কিন্তু দুর্নীতি হবে না। এখন বুঝতে পেরেছেন বাংলাদেশে দুর্নীতি বন্ধ করতে হলে কোন জায়গায়। আমি যে সমস্যাগুলো বলেছি সেগুলো কিন্তু বাস্তব, সেগুলো সমাধান না হলে স্থায়ীভাবে দুর্নীতি বন্ধ হবে না। কিন্তু আপনি যদি মন্ত্রীগুলোকে সৎ করতে পারেন, আপনি দুর্নীতি অনেকাংশে কমিয়ে আনতে পারেন। এখন যদি আপনি 60-70টা মন্ত্রী নিয়োগ করেন, তাহলে কিন্তু এটা হবে না। আপনি জানেন যে 60 জন মানুষ বাংলাদেশে দুর্নীতিমুক্ত পাওয়া যাবে না, 5 জন 10 জন সেটা তো পাওয়া সম্ভব। সে কাজটা কিন্তু আমাদের কোনো সরকার প্রধান এখন পর্যন্ত করেননি, ওই দুর্ভাগ্যজনক। এছাড়া আসলে দুর্নীতি বন্ধ করার কোনো সহজ উপায় নাই। আপনি সাজা দিতে পারেন, কঠোর সাজা। দুর্নীতি হয়ে গেলে সাজা দেয়া এইটা আরেক কঠিন কাজ, কিন্তু তবুও দৃষ্টান্তমূলক সাজা যদি দেয়া যায়, সেইটাও কিন্তু এক ধরনের কাজ করে, যেটা আমরা এই যে ইউনূস বাহিনীর দুর্নীতির ক্ষেত্রে এখন হয়তো কার্যকর করতে পারি। তো সেটা কিভাবে হবে? তারেক রহমান সাহেব তো ইউনূসের সাথে সমঝোতা করে সরকারে এসেছেন। আমাদের আরো দুর্ভাগ্যজনক যে ইউনূসের ডাকাততন্ত্র যে পরিমাণ দুর্নীতি করেছে, এটা দেখেন, এটাও বাংলাদেশে আনপ্রেসিডেন্টেড। বাংলাদেশে স্বল্পকালীন কোনো সরকার এইভাবে দুর্নীতি করে নাই, কিন্তু 24-এ রাষ্ট্র দখল করে সবার এত সাহস হয়ে গেছে যে ওরা সব ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলেছে। ছোট ছোট বাচ্চারা দুর্নীতি করেছে, আসিফ, সজীব, নাহিদ, এক একটা পেটের চর্বি দেখেন, গাড়ি বাড়ির অবস্থা দেখেন, এবং কত ধরনের মিথ্যা কথা ওরা বলছে এক একজন এই দুর্নীতির টাকা জায়েজ করার জন্য, যে কারো কোচিং সেন্টার আছে, কেউ এটা করেছে, কেউ সুদে টাকা কাটিয়েছে। আর তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন বলতে হবে যে প্রধানমন্ত্রীকে? দুর্নীতি দমনের যদি আপনার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা থাকে, তারা তো সেটা করতো। সেটা তো কোনো সরকার করে নাই। দুর্নীতি দমন কমিশনকে একটা মানে এইটা একটা শিখণ্ডী হিসাবে রেখেছে, কারো বিরুদ্ধে যদি লাগিয়ে দিতে হয় লাগিয়ে দেয়, ওরা আছে। আর ওখানে আবার ওইটা আবার সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত সংগঠন কিন্তু বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন হলো সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত সংগঠন। এমনকি আমাদের যে প্রেসিডেন্ট আছে এখন, এই চুপ্পুর দুর্নীতির হিসাব করেন, কত দুর্নীতি সে করেছে। এই জায়গাগুলো কিন্তু আমরা যদি দলমত নির্বিশেষে কিছু জায়গা দেখি, সেই জায়গাগুলো আসলে এইখানে দেখার বিষয়। আর্মিতে মনে করে যে আপনার আর্মি দুর্নীতি করার সুযোগ কম। আপনি আর্মির একটা রিটায়ার্ড অফিসারের জীবনযাপন দেখেন, একজন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, কিভাবে তারা এত আপনার শান শওকতের জীবন পায়। ডক্টর সাদত হোসেন মরে গেছে, এই ভদ্রলোক, সম্মান করতো সবাই, মনে করা হয় যে সে দুর্নীতি করে। তার গুলশানে বাড়ি। বাংলাদেশে আগে যত সিএসপি, সচিব টচিব ছিল, এরা সবাই গুলশানে বসবাস করে। জমি কোথায় পাইলো, কিভাবে বাড়ি পাইলো? সরকারি চাকরি করে তো যে বেতন পেত, এটা দিয়ে তো সে ওই যে কামরাঙ্গি চরে গিয়েও বাড়ি করতে পারত না। ফলে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু আলাদা বিধান ব্যবস্থা থাকা দরকার দুর্নীতি দমন করতে হলে, তারা যাতে একটা ডিসেন্ট লাইফ পায়। আবার দুর্নীতি করলে যেন কঠোর সাজা হয়। আর এত সরকারি কর্মচারী হওয়ার দরকার কি বাংলাদেশে? কোনো দরকার নাই। ডিজিটাইজেশনের দুর্নীতি বন্ধ, সেখানে আরো বেশি দুর্নীতি চালু হয়েছে। এনআইডি নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা লোককে ঘুষ দিতে হয়েছে। মোটামুটি কোনো ক্ষেত্র নাই আপনার দুর্নীতি নেই। ভূমি অফিস সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, প্রতিটা ক্ষেত্র, পাসপোর্ট, ভূমি, আপনি কোথায় যাবেন, সেবা খাত, সবগুলাতে দুর্নীতি। একটা আপনি লাইসেন্স করবেন, করবেন, এই দুর্নীতিগুলোর কারণ কিন্তু আবার জনসংখ্যার বিস্ফোরণ। আপনি যে ইন্টারমিডিয়েট পাস একটা ছেলেকে ওইখানে কম্পিউটারে বসিয়ে দিয়েছেন, ওর তো 10টা ভাই বোন। এই অবস্থা। যা আজকে আলোচনা করলাম, মোটামুটি আমার মনে হয় বাংলাদেশের দুর্নীতির সবগুলা ক্ষেত্র আমরা কিন্তু আলোচনা করেছি। আপনার পুলিশের দুর্নীতি বুঝতে পারেন, দারোগারা হলো যে থেকে আইজিপি থেকে ধনী হয়, কাস্টমস, ইনকাম ট্যাক্স ইনহেরেন্টলি দুর্নীতিবাজ, মাদক নিয়ন্ত্রণ, যেখানে আপনি যান টাকা আর টাকা, টাকা আর টাকা। আমরা কিন্তু কোনো সময় এই কোনো জায়গায় হাত দিতে পারিনি। তো শুরুটা কোথা থেকে হবে? শুরুটা আমার মনে হয় ওই যে MK আনোয়ার সাহেব যেটা বলেছিলেন, সেটা হতে পারে যে সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি না করা। প্রধানমন্ত্রীরা 5 জনকে মন্ত্রী, 10 জনকে মন্ত্রী দেন। এতগুলো মন্ত্রী থাকার দরকার কি? আর থাকলেও 5-10 জন যারা দুর্নীতি করবে না, তাদেরকে নানান দায়িত্ব দিয়ে দিন। আর কোনো মন্ত্রী দুর্নীতিতে জড়িয়ে গেলে তাকে দৃষ্টান্তমূলক সাজা দিন, ফাঁসি টাসি দিয়ে দিন। এরকম 2-4টা করলে, তারেক রহমান যদি এখন তার কোনো দুর্নীতিবাজ মন্ত্রীকে যদি ফাঁসি দেয়, দেখবেন অনেক চেঞ্জ হয়ে যাবে। এটা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতেন, যে যেখানে দুর্নীতি করেছে, অনেক উন্নতি হয়ে যেত। একেবারে বসে বসে 2-4টা মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদা, যারা শেয়ার মার্কেট ধ্বংস করে, যারা এটা ধ্বংস করে, যারা ব্যাংক লুট করে, 2টাকে ফাঁসি দেন না, 2টাকে ফাঁসি দেন। ওই যাবজ্জীবন দিলে হবে না, ওদের তো হাজার হাজার কোটি টাকা আছে, যে কোনো সময় বের হয়ে চলে আসবে। ফলে চাইলে যে কোনো এই পদ্ধতিটা তো অন্তত চাইলে অ্যাপ্লাই করা যায়, যে সর্বোচ্চ পর্যায়ে অন্তত 5-10টা মন্ত্রী শুধু দুর্নীতিহীন হওয়া না, তাদেরকে ব্যবহার করে ওই যে সর্বোচ্চ পর্যায়ে